সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় ঢাকা ও দিনাজপুর বোর্ডে প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, ঢাকা বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে আমাদের একটা প্রশ্নই আসছে, অর্থাৎ দুইটা বোর্ডে আমাদের সেম প্রশ্নই আসছে, তাই দুইটা প্রশ্নের উত্তর আমি একসাথে করে দিচ্ছি। তো তোমরা প্লে লিস্টে গিয়ে দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে খোঁজার চেষ্টা করবে না, তোমরা এই ভিডিওতেই দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো এখানে ক নাম্বার দেখতে পাচ্ছ যে কি আছে, ই লার্নিং কি। ই লার্নিংটা যদি আমি সহজ ভাষায় বলি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে, অর্থাৎ স্কুল বা কলেজে গিয়ে তোমরা যে শিক্ষাটা গ্রহণ করো স্যারদের সামনাসামনি থেকে, সেটা বাদ দিয়ে তোমরা ইন্টারনেট ব্যবহার করে যে শিক্ষাটা গ্রহণ করো সেটাকেই ই লার্নিং বলে। তুমি এই যে এখন যে ক্লাসটা করতেছো এটাও কিন্তু ই লার্নিং এর অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইন্টারনেট ব্যবহার করে তুমি যদি কোনো শিক্ষা গ্রহণ করো সেটাই ই লার্নিং এর অন্তর্ভুক্ত হবে। তো সংজ্ঞা হিসাবে তোমরা এভাবে লিখতে পারো, গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম বিশেষত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতি হলো ই লার্নিং। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা। তারপরে আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। খ নাম্বারে কি আছে, কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল তালিকা শক্তি। তো বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে যে পুরা বিশ্বটাকে একটা গ্রামে পরিণত হয়েছে কিসের মাধ্যমে? ইন্টারনেট সংযুক্তের মাধ্যমে। যেমন ধরো যে আমাদের এই যে 2024-এ যে শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু এই বিশ্বগ্রামের মাধ্যমেই আন্দোলনটা এতটা ছড়িয়ে পড়ছে। কিভাবে? তোমরা দেখো যে ফেসবুকের মাধ্যমে কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনো প্রান্তের খবর তোমরা পেয়ে গেছো, সেটা আবার মেসেঞ্জারের মাধ্যমে তোমরা যোগাযোগ করছো। তো এই যে একটা ইন্টারনেট ব্যবহার করে একটা পুরা দেশটাকে তোমরা কিন্তু নিজেদের মধ্যে নিয়ে আসছো এবং যে কোনো জায়গা থেকে যেটা পোস্ট দিছে তোমরা সেটা দেখতে পারছো। তো এই যে একটা আমাদের ভৌগোলিক অবস্থান, যেমন চট্টগ্রাম এক স্থানে, আবার আমাদের রংপুরা আরেক স্থানে, সিলেট আরেক স্থানে, খুলনা আরেক স্থানে, এই যে বিভিন্ন স্থানে থাকার কারণেও পরেও কিন্তু তোমরা মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কোথায় কি হচ্ছে সেটা তোমরা জেনে তোমরা পদক্ষেপ নিতে পারছো। সেই জায়গা থেকে কিন্তু এটা একটা গ্রামে পরিণত হয়েছে। তো এখানে কি বলছে, কানেক্টিভিটি বিশ্বগ্রামের। তো আমরা বিশ্বগ্রাম তো কি বুঝলাম, তো কানেক্টিভিটি কি? কানেক্টিভিটিটা বলতে বোঝানো হয়েছে আমাদের ইন্টারনেটটাকে। তো এখানে আমরা যদি বুঝি যে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। এখন দেখো যে বিশ্বগ্রাম আছে, আমাদের ফেসবুকটা আছে ঠিকই, কিন্তু সেখানে ডাটা নাই। যেমন দেখছো যে আমাদের কিন্তু পলক সাহেব উনি ইন্টারনেট বন্ধ করে দিছিল, আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছো না, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো না একে অপরের সাথে। দেখো এখানে কিন্তু আমাদের বিশ্বগ্রামটা ঠিকই ছিল, ফেসবুকটা ঠিকই ছিল, মেসেঞ্জার ঠিকই ছিল, কিন্তু ডাটা না থাকার কারণে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারো নাই। অর্থাৎ এখানে এটা বলছে যে ফেসবুক ঠিকই আছে, কিন্তু ইন্টারনেট না থাকার কারণে তোমরা সেই বিশ্বগ্রামটাকে ব্যবহার করতে পারো নাই, অর্থাৎ মূল চালিকা শক্তি। অর্থাৎ তোমরা যেহেতু ফেসবুকটা ব্যবহার করতে পারো নাই ইন্টারনেটের কারণে, তো এই ফেসবুকের কোনো কি মূল্য নাই। আর এটাই বলছে যে কানেক্টিভিটি বিশ্বগ্রামে। অর্থাৎ আমি যদি এরকমভাবে বলি, ডাটা হচ্ছে ফেসবুকের মূল চালিকা শক্তি। যদি ডাটা না থাকে তাহলে ফেসবুক চলবে না। এখানে বিশ্বগ্রামটাকে তোমরা ফেসবুক ধরো আর কানেক্টিভিটিটাকে ডাটা ধরো। এখন দেখো যে ডাটা ছাড়া বিশ্বগ্রামের মূল, অর্থাৎ এখানে বলতে পারো ডাটা বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। এখন তুমি উত্তরটা সঠিকভাবে লিখে ফেলতে পারবে, আমি যে উত্তর নাও দিই আশা করি। তো এখানে দেখো যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর মূল বিষয় হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পর যোগাযোগের জন্য যুক্ত বা কানেক্টেড থেকে নিরাপদভাবে বিভিন্ন উপাত্ত ও তথ্য শেয়ার করা, যেটা তোমরা করছো আন্দোলনের ক্ষেত্রে। এক্ষেত্রে পরস্পরের নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই সংযুক্ত বা কানেক্টেড থাকার মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা যায়। অর্থাৎ ইন্টারনেট ছাড়া তো তুমি ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে না, যার কারণে কিন্তু যোগাযোগের যে ব্যাহতটা সেটা গড়ে। তো এখানে কোনো কারণে এই কানেক্টিভিটি বা সংযুক্ততা বিচ্ছিন্ন হলে বিশ্বগ্রাম ধারণার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই বলা যায় কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। এই প্রশ্নটা নিয়ে আমার অনেক আলোচনা করতে মন চাচ্ছে, কারণ এটা তোমরা অলরেডি রিসেন্ট তোমরা পার করে আসছো যে ডাটা না থাকলে আমাদের ফেসবুক ইউটিউব যাই বল না কেন কোনো কিছু চলে না। আমি আবারও বলি যদি কেউ বুঝতে না পারো, যে বিশ্বগ্রামটাকে তোমরা ফেসবুক বা ইউটিউব ধরতে পারো আর কানেক্টিভিটিটাকে তোমরা ডাটা ধরতে পারো। তো যে ডাটা ছাড়া বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি।
অর্থাৎ আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, কিন্তু ডাটা নাই। আর ডাটা না থাকার কারণে আমরা কিন্তু যোগাযোগটা করতে পারছি না। আর যোগাযোগ যেহেতু করতে পারছি না, তো এটার কোনো মূল্য নাই। আর যদি ডাটা থাকে তাহলে তো সেটা চলছে। আর সেই জায়গা থেকে কিন্তু ডাটা কিন্তু বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। এই কানেক্টিভিটিটাই হচ্ছে আমাদের ডাটা মূলত। তো আশা করি বুঝতে পারছো। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর ভিডিওটা কীরকম লাগছে সেটাও কিন্তু তোমার মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের জানিয়ে দিবা, কারণ তোমাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের যে ভিডিওগুলো ছাড়ার আগ্রহ সেটা বেড়ে যায়। ভালো লাগলেও কমেন্টস করবা, খারাপ লাগলেও কমেন্টস করবা। তো আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বারে কি আছে, আমরা উদ্দীপকটা পড়ে নেই। বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। তো এখানে কি বলছে, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখানে কি বলছে যে এই যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড, দেখো এটুকু দিয়ে কিন্তু তোমরা আন্দাজ করতে পারবা এই কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে, এই যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি আছে। কৃত্রিমভাবে যদি কোনো একটা পরিবেশ তৈরি করে তাহলে সেটা কি হয়, ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এটুকু দিয়ে ধরে নিলাম এটা ভার্চুয়াল রিয়েলিটি। তো এখানে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি হবে। তো ভার্চুয়াল রিয়েলিটিরই ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। নিচে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। আমি এটুকু পর্যন্ত আটকাই। ভার্চুয়াল রিয়েলিটিটা কি তোমরা অনেকেই জানো। আমি যে সাজেশনটা দিয়েছিলাম, 10টা টপিক দিয়েছিলাম, সেই 10টা টপিকের মধ্যে কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি অন্যতম, এবং আমি প্রথম দিকেই রেখেছিলাম। আমি বলছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 99%, সেটাও আসছে। তো ভার্চুয়াল রিয়েলিটিটা কি, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এরকম একটা পরিবেশ যেখানে কৃত্রিমভাবে একটা পরিবেশ তৈরি করা হয়, আর সেই পরিবেশটা একেবারে কি মনে হয় যে একবার বাস্তব মনে হয়। আর সেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের তৈরি হয়। যেমন চোখে একটা চশমা থাকে, সেই চশমাটাকে আমাদের সংক্ষিপ্তে HMD বলে, অর্থাৎ হেড মাউন্ট ডিসপ্লে। এবং পোশাক পরানো হয়, জুতা পরানো হয়, এগুলো কিন্তু বিশেষ। এবং কানে হেডফোন লাগানো হয় যেটা সাউন্ডটাকে বাস্তবের মতো মনে হবে। এবং শরীরে এমন ধরনের ইনজেক্ট বা এমন ধরনের কেবল লাগানো হয় যেটার মাধ্যমে তুমি যদি গেম খেলো তো মনে হবে যে তোমার শরীরে কেউ আঘাত করতেছে, বাস্তব অনুভব করবা। তো এটাই আর কি যে ভার্চুয়াল রিয়েলিটি আছে। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারের সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। যেটা বলছিলাম, কানে হেডফোন লাগিয়ে শব্দটাকে আমাদের রিয়েল মনে করা হয়, এবং শরীরে স্যুট লাগিয়ে সেটাকে স্পর্শের মাধ্যমে দেখানো হয়। তো ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট, যেটাকে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, HMD হেড মাউন্টেড ডিসপ্লে ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করা প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একে টেলিপ্রেজেন্সও বলা হয়। এছাড়াও এই পদ্ধতিতে বাস্তব ভিত্তিক শব্দও সৃষ্টি করা হয়, যাতে মনে হয় শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উচ্চারিত হচ্ছে। অর্থাৎ বিশেষ ধরনের সাউন্ডের যে উচ্চ সম্পন্ন সাউন্ড পদ্ধতি যদি ব্যবহার করা হয়, তখন গেম খেলার ক্ষেত্রে তুমি ধরো ডান দিক থেকে তোমাকে গুলি করা হচ্ছে, তুমি যদি এখন শোনো এটা নর্মাল সাউন্ডের মতো, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না কোন দিক থেকে গুলি করা হচ্ছে। যেমন ধরো তুমি যখন পাবজি খেলো, তখন কিন্তু দুই কানে দুইটা হেডফোন থাকলে বাম পাশ থেকে কেউ কোনো এনিমি দৌড়াদৌড়ি করে, তখন সেটা কিন্তু বাম পাশের হেডফোনে শোনা যায়, ডান পাশ থেকে হলে ডান পাশের হেডফোনে শোনা যায়। এখানেও এটা কিছুটা ব্যবহার করা হয়েছে, তুমি ধরে নিতে পারো। তো উদ্দীপকে কারখানা স্থাপনের উদ্দেশ্য প্রকৌশলীগণ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির মডেল উপস্থাপন করে এর বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও পরিচালনা সম্পন্ন করেন। তো এই ছিল গ নাম্বারের উত্তর। তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানিয়ে দিবা, আমি তোমাকে কমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারেও আমার সাথে যোগাযোগ করতে পারো।
তারপরে বড় কথা কি বলছে, উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তি শ্রম বাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। আচ্ছা, কি বলছে এখানে, বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই, এই যে এখানে দেখা যায় মানুষের সহায়তা ছাড়া যেহেতু এখানে, তো এখানে যে শিল্প বিপ্লবের শ্রম বাজারে কি প্রভাব পড়বে, মানুষ বেকার হয়ে যাবে। এটাই তো মূল উত্তরটা, কিন্তু এটা যে বেকারত্ব বৃদ্ধি পাবে। তো এই যে আমাদের মানুষ ছাড়া যেহেতু তৈরি করবে, এখানে মানুষ ছাড়া যেহেতু তৈরি করবে, তাহলে এটা কিসের মাধ্যমে করবে বলতো, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। কিসের মাধ্যমে? কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। তো এখানে যদি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এগুলো করে, তাহলে কিন্তু মানুষ এখানে কাজ পাবে না এবং বেকারত্বর সৃষ্টি হবে। তো তোমরা উত্তরটা এভাবে লিখবা, উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরি প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখানে তোমরা লিখতে পারো কেন যে মানুষ বেকার হয়ে যাবে সেই বিষয়ে। পোশাক শিল্পে এই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের হাতের স্পর্শ ছাড়াই কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে পোশাক তৈরি করা সম্ভব হবে। এতে করে সময়ের অপচয়, রোধসহ কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা কমে যাবে। একই সাথে স্বয়ংক্রিয়ভাবে 24 ঘন্টা পোশাক তৈরি কারখানা চালু রেখে স্বল্প বা অল্প সময়েই কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হবে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা পরিচালিত এসব পোশাক কারখানা শ্রমিক হিসাবে মানুষের প্রয়োজনীয়তা ব্যাপক হারে কমে যাবে। সবকিছুই হবে প্রযুক্তি নির্ভর। এর ফলে পোশাক শিল্পে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয়তা কমে যাবে এবং তারা চাকরি হারিয়ে বেকার হয়ে যাবে। অর্থাৎ পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি বেকারত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। উপরের বর্ণনার আলোকে বলা যায়, উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমবাজারের উপর বিরূপ প্রভাব ফেলবে এবং বেকারত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তো এই ছিল আলোচনা। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।